2026 সালের 9 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাত্র 3 দিন বাকি। অন্তর্বর্তী সরকারের মেয়াদও তখন শেষ হওয়ার দ্বার প্রান্তে। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ একটা 32 পৃষ্ঠার চুক্তিতে স্বাক্ষর করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। চুক্তির নাম এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা পারস্পরিক বাণিজ্য চুক্তি। প্রাথমিকভাবে এই চুক্তির সবকিছুই গোপনীয়তার ভিত্তিতে করা হয় এবং ধীরে ধীরে যখন চুক্তির বিভিন্ন ধারা মানুষের সামনে আসতে শুরু করে তখন সরাসরি মানুষ এইটাকে আমেরিকান নিকট গোলামের চুক্তি বলে উল্লেখ করতে থাকে। কেউ কেউ তো এমন ভাবেও বলতেছেন যে এই চুক্তি যেদিন থেকে কার্যকর হবে সেদিন থেকেই বাংলাদেশের সব বাণিজ্য এবং গুরুত্বপূর্ণ সকল প্রতিরক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত আমেরিকার উপর নির্ভরশীল হয়ে পড়বে। এই চক্র থেকে বাংলাদেশ আর কখনোই বের হতে পারবে না। তো পুরো চুক্তির সত্যতা আসলে কি? চুক্তির সময় সরকারের ভাষ্য ছিল এই চুক্তির কারণে আমেরিকায় রপ্তানিতে আমাদের পণ্যের উপর যে পাল্টা 37% শুল্কের কথা ছিল সেটা কমে 19% নেমে আসবে। ফলে আমাদের প্রধান রপ্তানি পণ্য এবং অর্থনীতির মূল ভিত্তি পোশাক খাত বাঁচবে। প্রশ্ন হচ্ছে পোশাক খাত বাঁচাতে গিয়ে কি আমাদের অন্যান্য সকল খাত মরে যাবে এই চুক্তির ফলে? তো সেইটা বুঝতে হলে 32 পৃষ্ঠার চুক্তির মূল কথা এবং এর সাথে যুক্ত সকল শর্ত নিয়ে বিস্তারিত আলোচনা করে সেইটা আমাদেরকে জানতে হবে। পুরো ব্যাপারটা বুঝতে আমাকেও বেশ সময় ব্যয় করতে হয়েছে। তো চলেন চুক্তির পুরো ছবিটা দেখি। এতে বাংলাদেশ কি পেল, কি হারালো, আর আমেরিকা কোথায় কোথায় আপার হ্যান্ডে আছে, আর এই ধরনের চুক্তি যে দেশগুলোর সাথে আমেরিকা আগে করেছে তাদের এখন বর্তমান অবস্থা কি, সবকিছুই। আর হ্যাঁ, একটু খেয়াল করে দেখেন আমার এই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করা আছে কিনা, না থাকলে সাবস্ক্রাইব করে দেন। তো প্রথমত এই চুক্তির প্রেক্ষাপটটা আসলে কি এবং এই চুক্তির আগে কি অবস্থায় আমাদের বাণিজ্য ছিল সেইটা ভালো করে বুঝতে হবে। দেখেন 2025 সালের 2 এপ্রিল ট্রাম্প একটা নির্বাহী আদেশ জারি করে জানান যে বিশ্বের প্রায় সব দেশের পণ্যে পারস্পরিক শুল্ক আরোপ করা হবে। বাংলাদেশের ক্ষেত্রে সেই শুল্ক ধরা হয়েছিল 37%। আর স্বাভাবিকভাবেই যেসব দেশের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক ধরা হবে সেসব দেশের বাণিজ্য কিছুটা ধাক্কা খাবে। আর বাংলাদেশের রপ্তানির 86% কিন্তু পোশাক, আর সেই পোশাকের সবচেয়ে বড় বাজার হচ্ছে এই আমেরিকা। আমরা বছরে সব মিলিয়ে $40 বিলিয়ন মতো আয় করি এই পোশাক রপ্তানি করে। এর মধ্যে বছরে প্রায় $9 বিলিয়ন বা তারও বেশি পোশাক রপ্তানি করি শুধু আমেরিকা যুক্তরাষ্ট্রের বাজারেই। তার মানে সহজেই বুঝতে পারতেছেন যে আমাদের পোশাক শিল্প আসলে আমেরিকার উপর নির্ভরশীল। ফলে আমেরিকা যদি এই পোশাকের উপর 37% শুল্ক বসায় তাহলে আমেরিকার বাজারে আমাদের পোশাকের দাম বেড়ে যাবে এবং আমাদের পোশাকের চাহিদাও কমে যাবে, যার ফলে আমাদের গার্মেন্টস খাত ধ্বংসের মুখে পড়ে যাবে। 40 লক্ষ শ্রমিকের চাকরি ঝুঁকিতে পড়ে যাবে। আর এই কারণেই বিশ্বের অন্যান্য দেশের মতো করে বাংলাদেশও শুল্ক ইস্যুতে আমেরিকার সাথে আলোচনা শুরু করে। আগস্টে 37% থেকে এই আলোচনার মাধ্যমে 35% নামিয়ে আনা হয়। তারপর আবার আলোচনা হয় এবং অবশেষে 2026 সালের 9 ফেব্রুয়ারি চুক্তি সই হয়, আর তখন শুল্ক নেমে আসে 19%। তবে এই 19% এই চুক্তির ব্যাপারে একটা প্যাচ আছে যেটা সরকার আসলে খোলাখুলিভাবে বলে নাই। আর শুল্কের বাস্তবতা বুঝতে হলে এইটা বোঝা খুব জরুরি। তো শুল্ক আসলে কিভাবে কাজ করে সেইটা আগে আমাদের বুঝতে হবে। ধরেন একটা বাংলাদেশি টি শার্ট আমেরিকান দোকানে পৌঁছাইলো। এখন এই টি শার্টে কিন্তু 2 ধরনের শুল্ক লাগবে। প্রথমটা হলো MFN ডিউটি বা মোস্ট ফেভারড নেশন। এইটা আমেরিকার সাধারণ শুল্ক যেটা সকল দেশের পণ্যের ভিতরেই লেগে যায়। আর পোশাকের ক্ষেত্রে এইটা গড়ে প্রায় 16.5%। দ্বিতীয়টা হলো রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক। এইটা ট্রাম্পের নতুন আদেশ থেকে আসা। এইটাই কিন্তু প্রথমে বাংলাদেশের জন্য 37% করা হয়েছিল, এখন সেটা কমিয়ে 19% করা হয়েছে। তাহলে হিসাব মতে দুইটা শুল্ক মিলিয়ে একটা বাংলাদেশি টি শার্টে মোট শুল্ক কততে পৌঁছাইলো? 35.5%। চুক্তির আগে অর্থাৎ ট্রাম্প নতুন শুল্ক আরোপের আগে বাংলাদেশের পণ্যে লাগতো শুধুমাত্র MFN এর 16.5% শুল্ক, এখন লাগতেছে 35.5%। অনেকেই এই জায়গায় একটু ভুলভাবে ব্যাখ্যা করতেছেন যে কই শুল্ক নাকি 19% নামাইছে, প্রকৃত শুল্ক তো 35%ই রয়ে গেছে, মাঝখানটা চুক্তি করে লাভটা হইলো কি আমাদের? আসলে তুলনাটা করতে হবে মূলত চুক্তি না হলে কি হইতো সেটার সাথে। দেখেন যদি চুক্তি না হইতো তাহলে নিয়মিত MFN এর 16% শুল্কের সাথে যুক্ত হইতো নতুন করে দেওয়া 37% পাল্টা শুল্ক। মানে দুইটা মিলে তখন শুল্ক গিয়ে দাঁড়াইতো
53%। আর চুক্তির কারণে সেই 37%টা কমে 19%-এ নেমেছে, ফলে মোট শুল্ক গিয়ে দাঁড়াইছে 53 জায়গায় 35.5%। মানে পার্থক্য 18% শুল্ক। মানে টোটাল শুল্ক 35% দেখে এইটা ভাবার উপায় নাই যে চুক্তির ফলে আসলে কিছুই হয় নাই। আবার এইখানে আরেকটা বিষয় আছে, এই চুক্তিতে আমেরিকার কাছ থেকে তুলা কেনার কথা বলা হয়েছে। আর আমেরিকান তুলা কিনে সেই তুলার সুতা দিয়ে যদি পোশাক বানিয়ে আমেরিকায় বিক্রি করা হয়, তবে সেসব পণ্যে পাল্টা শুল্ক ধরা হবে 0%। মানে তখন ওই পণ্যে শুধুমাত্র রেগুলার যে MFN শুল্কটা আছে সেটাই আরোপ করা হবে। তবে এখানেও একটা প্যাচ আছে, চুক্তিতে বলা আছে যে শূন্য শুল্কের সুবিধা পাবে একটা নির্দিষ্ট পরিমাণ পণ্য। এখন সেই পরিমাণটা আসলে কত সেটা কিন্তু এখনো ঠিক হয় নাই। যদি সেই পরিমাণটা একদম কম হয় তাহলে কিন্তু সমস্যা। আবার বাংলাদেশের গার্মেন্টস কারখানাগুলো মূলত বর্তমানে কিন্তু ভারত, চীন, পাকিস্তান থেকে তুলা এবং সুতা কিনতেছে, কারণ সেগুলো সস্তা এবং খুবই কাছে। আর আমেরিকান তুলা ব্যবহার করতে হলে আমাদের বছরে কিন্তু বাড়তি খরচ করতে হবে, সাপ্লাই চেইন পুরোটাই বদলাতে হবে, এটাও একটা সমস্যা। দ্য ডেইলি স্টারের বিশ্লেষণে বলা হয়েছে যে বাংলাদেশের বেশিরভাগ পোশাক এই শূন্য শুল্কের সুবিধা পাবে না। যেই পণ্যগুলো পাবে সেগুলো আসলে খুবই সামান্য, কারণ ওই যে বাড়তি খরচ করে আমেরিকা থেকে তুলা খুব একটা আনতে চাইবে না। আশা করি শুল্কের ব্যাপারটা এখন ক্লিয়ারলি বুঝেছেন। কিছু পজিটিভ বিষয় এখানে থাকলেও অনেক প্রশ্ন কিন্তু এখানে রয়ে গেছে। তবে এখন চলেন মূল চুক্তির ভেতরে প্রবেশ করি। এখানে কয়েকটা বড় বড় বিষয় আছে, একটা একটা করে আলোচনা করছি। প্রথমত আমেরিকান পণ্যে বাংলাদেশের শুল্ক ছাড়ের ব্যাপারটা। চুক্তি মতে বাংলাদেশ আমেরিকার 6710টি পণ্যে শুল্ক ছাড় দিচ্ছে, বিনিময়ে বাংলাদেশ পাচ্ছে 1638টি পণ্যের শুল্ক ছাড়। এর মধ্যে আমেরিকার 4500টি পণ্য কিন্তু চুক্তি কার্যকর হওয়ার দিন থেকেই বাংলাদেশে শুল্ক মুক্তভাবে ঢুকতে পারবে। তো এর মধ্যে কি কি পণ্য আছে? গবাদি পশু, মাংস, মাছ, রাসায়নিক পণ্য, যন্ত্রপাতি, গাড়ির যন্ত্রাংশ ইত্যাদি। আর এগুলো বাংলাদেশে ঢুকলে দেশীয় উৎপাদকরা কিন্তু সরাসরি প্রতিযোগিতার মধ্যে পড়ে যাবে। উদাহরণ হিসেবে ধরেন স্থানীয় গবাদি পশু এবং দুগ্ধ খামারের কথা। বাংলাদেশে গত কয়েক বছরে কিন্তু দেশীয় দুধ উৎপাদন বেড়েছে। আমেরিকার দুধ যদি শুল্ক মুক্তভাবে বাংলাদেশে ঢোকে তখন এই খামারগুলো কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়বে। এরকম ধীরে ধীরে প্রায় 6710টি পণ্য শুল্ক মুক্তভাবে বাংলাদেশে প্রবেশ করলে স্থানীয় ব্যবসায়ীদের কিন্তু চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে। দ্বিতীয়ত অশুল্ক বাধা অপসারণ। এই বিষয়টা সবচেয়ে কম আলোচিত কিন্তু প্রভাব অনেক বেশি। চুক্তিতে বলা হয়েছে আমেরিকার FDA যদি একটা ওষুধ বা চিকিৎসা সরঞ্জাম অনুমোদন দেয়, বাংলাদেশে সেইটা কোনো রকম টেস্টিং ছাড়াই প্রবেশের সুযোগ পাবে। উদাহরণ ধরেন আমেরিকার একটা ওষুধ কোম্পানি এমন একটা ব্যথানাশক ওষুধ তৈরি করলো যেটা FDA মানে আমেরিকার প্রতিষ্ঠান অনুমোদন দিয়েছে, কিন্তু সেই ওষুধে হয়তো এমন উপাদান আছে যেটা বাংলাদেশের হালাল বিধিমালায় সংশয়পূর্ণ কিংবা বাংলাদেশের জলবায়ুতে ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে, কিন্তু সেই ওষুধটাও পরীক্ষা করে বাংলাদেশ ঠেকাতে পারবে না। বাংলাদেশের বাজারে সেটা ঢুকবেই এবং বাধ্যতামূলকভাবে ঢুকবে। এই একইভাবে আমেরিকার ফেডারেল মোটরযান নিরাপত্তা মান মেনে যে কোনো গাড়ি বাংলাদেশে আসলে তাকেও আলাদা করে পরীক্ষা করে আটকানো যাবে না। মানে ব্যাপারটা হচ্ছে আমেরিকার কথা হইলো আমরা তো পরীক্ষা করছি, তোমাদের আর পরীক্ষা করার দরকার নাই। কিন্তু পৃথিবীর দুই প্রান্তের দুইটা দেশ, সবকিছু তো একই সিস্টেমে চলে না, কিছু নতুন ইস্যু ক্রিয়েট হতেই পারে। এইটা একটা এখানকার নেতিবাচক বিষয়। তৃতীয়ত GMO বা জৈব প্রযুক্তি পণ্য, এটা এই চুক্তির অন্যতম স্পর্শকাতর বিষয়, কিন্তু এটা নিয়ে খুব একটা আলোচনা হয় নাই। চুক্তি কার্যকর হওয়ার 24 মাসের মধ্যে বাংলাদেশকে এমন নীতি করতে হবে যাতে আমেরিকায় অনুমোদিত GMO বা জেনেটিক্যালি মডিফাইড পণ্য বাংলাদেশে বিনা পরীক্ষায়, বিনা অনুমোদনে, এমনকি কোনো ধরনের লেবেল ছাড়াই ঢুকতে পারবে। প্রশ্ন করতে পারেন যে GMO আসলে কি? একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরেন একটা স্বাভাবিক সয়াবিন গাছ, এটা কিন্তু পোকায় খায়, আর কৃষক কি করে? কীটনাশক দেয় সেই পোকা দমন করার জন্য। কিন্তু আমেরিকার মনসান্টো কোম্পানি এই সমস্যার সমাধান করেছে ভিন্নভাবে। তারা ব্যাকটেরিয়ার একটা জিন সয়াবিনের DNA-তে ঢুকিয়ে দিয়েছে, যেটা পোকার পেটে বিষের মতো কাজ করে। তখন সয়াবিনের ক্ষেতের পোকা দমনের জন্য আলাদা করে আর কীটনাশক দিতে হয় না। এই যে সয়াবিনের ভেতরে আলাদা ব্যাকটেরিয়া ঢুকিয়ে দেওয়া হলো, এই ধরনের সয়াবিনকেই বলা হয় GMO বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। আমেরিকায় এখন 90%-এরও বেশি সয়াবিন, ভুট্টা এবং তুলা এই GMO ক্যাটাগরির। আমেরিকায় আপেল থেকে পেঁপে, আলু থেকে চিনির বিট, এরকম অনেক ধরনের GMO খাবারও আছে।
চুক্তির ফলে এই টাইপের খাবারগুলো বিনা বাধায় বাংলাদেশে প্রবেশের সুযোগ পাবে। এখন সমস্যা হইল এই জিএমও খাবার কি নিরাপদ? বিজ্ঞানীদের মধ্যে এইটা নিয়ে এখনো বিতর্ক চলছে। আমেরিকার এফডিএ বলতেছে নিরাপদ, কিন্তু ফুড সায়েন্স অ্যান্ড হিউম্যান ওয়েলনেস জার্নালে প্রকাশিত গবেষণা বলতেছে জিএমও খাবারের সম্ভাব্য 3টা স্বাস্থ্য ঝুঁকি আছে। প্রথমত বিষক্রিয়া, দ্বিতীয়ত অ্যালার্জি সৃষ্টি এবং তৃতীয়ত জিনগত পরিবর্তন। WHO এবং FAO এর যৌথ কমিশনও সতর্ক করছে যে জিন প্রতিস্থাপনের ফলে অপ্রত্যাশিত প্রোটিন তৈরি হতে পারে যা অ্যালার্জির কারণ হয়। আর 2022 সালে আমেরিকা নিজেই আইন করে বলেছে যে জিএমও পণ্যে বায়ো ইঞ্জিনিয়ার্ড ফুড এই লেভেল দিতে হবে, মানে এইটা যে জিএমও পণ্য এটা সিল মেরে মার্ক করা লাগবে, কারণ আমেরিকান ভোক্তারাই জানতে চায় কোনটা জিএমও আর কোনটা সাধারণ পণ্য। ইউরোপীয় ইউনিয়নে অধিকাংশ জিএমও খাবার কিন্তু হয় নিষিদ্ধ, না হয় কঠোর লেবেলিং বাধ্যতামূলক। ভারতও এই জিএমও ফসলের ব্যাপারে অত্যন্ত সতর্ক। ভারত এখনো কিন্তু জিএমও সরিষা বা বেগুন বাণিজ্যিকভাবে অনুমোদন দেয় নাই, কিন্তু এই চুক্তির কারণে বাংলাদেশকে আমেরিকায় অনুমোদিত যে কোনো জিএমও পণ্য বিনা পরীক্ষায় বাংলাদেশে ঢুকতে দিতে হবে এবং সেই পণ্যে আলাদা লেবেলও দেওয়া যাবে না, মানে প্যাকেটের গায়ে লেখা থাকবে না যে এইটা জিএমও নাকি সাধারণ। মানে এইখানে কিন্তু একটু ঝামেলা আছে, তবে এইটা নিয়ে আমি আসলে এতটা ভীতু না, কারণ বর্তমানে বাংলাদেশের প্রতিটা খাদ্য যেই লেভেলের কেমিক্যাল যুক্ত তাতে যা সর্বনাশ তা আমাদের আগেই হয়ে গেছে। মাছে ফরমালিন, ফলে কার্বাইড, প্রতিটা প্রসেসড ফুডে কেমিক্যাল, বাগান থেকে আম উঠানোর সাথে সাথেই স্প্রে করে কেমিক্যাল দেওয়া হয়। আনারস উৎপাদনে এমন সব হরমোনাল এবং কেমিক্যাল মেডিসিন ব্যবহার করা হয় যার ফলে ওইসব আনারস পাকলে শেয়াল ইঁদুর পর্যন্ত সেগুলো খায় না। সাথে বেগুন সহ প্রতিটি সবজিতে এত বেশি কীটনাশক দেওয়া হয় যার ফলে বড় বড় রোগের জীবাণু কিন্তু প্রতিনিয়ত আমাদের ভিতরে প্রবেশ করতেছে। আবার সাম্প্রতিক একটা খবরে দেখলাম যে সিরাজগঞ্জ এবং পাবনা অঞ্চলের দুগ্ধ খামারগুলোর আড়ালে হাজার হাজার লিটার কৃত্রিম দুধ তৈরি হচ্ছে সম্পূর্ণ কেমিক্যালের মাধ্যমে। তার মানে খাবারের অবস্থা কিন্তু আগের থেকে আমাদের এখানে ভয়াবহ। বাংলাদেশ ফুড সেফটি অথরিটি 2019 সালে বাংলাদেশের বাজার থেকে সংগ্রহ করা খাদ্যের উপর একটা পরীক্ষা করে দেখে যে প্রায় 52% খাবারে ক্ষতিকর উপাদান আছে। তার মানে যে দেশের বাজারে 50%-এর বেশি খাবার ভেজালযুক্ত, সেই জায়গায় জিএমও পণ্য এর চাইতেও ভয়াবহ হবে বলে আমার মনে হয় না। যদিও ব্যাপারটা নিয়ে আরো বেশি স্টাডি করা দরকার। আর তার চেয়ে বড় কথা হলো যে এইটা কিন্তু চুক্তি কার্যকরের সাথে সাথে বাস্তবায়ন হবে না। বাংলাদেশ 24 মাস সময় পাবে, আর এই 24 মাসে মানুষ যদি সচেতন হয়ে যায় তবে এই পণ্যগুলোর চাহিদা এমনিতেই কম থাকবে। চতুর্থত, বাধ্যতামূলক পণ্য কেনাকাটা। এই অংশটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। যেহেতু বাংলাদেশ আমেরিকায় রপ্তানি করে বেশি, আমদানি করে কম, তাই এই ঘাটতি পূরণের জন্যই কিন্তু আমেরিকা বাংলাদেশকে বাধ্যতামূলকভাবে কিছু পণ্য কিনতে বলেছে। এক্ষেত্রে বাংলাদেশকে কিনতে হবে বিমান বাংলাদেশের জন্য 14টি বোয়িং বিমান। হিসাব করলে এর মূল্য প্রায় 3 থেকে 4 বিলিয়ন ডলার হয়ে যায়। বিমান যেহেতু আমাদেরকে কিনতেই হয় এবং আমরা আমেরিকান বোয়িং বিমানই ইউজ করি, সো ইউরোপের এয়ারবাসের বিমানের দিকে যাওয়ার পথটা জাস্ট বন্ধ হচ্ছে। আমাদের আর্থিক ক্ষতি এখানে খুব একটা হচ্ছে না। এর সাথে 15 বছরে 15 বিলিয়ন ডলারের আমেরিকান এলএনজি গ্যাস কিনতে হবে আমাদের। বাংলাদেশ এখন দীর্ঘমেয়াদী চুক্তিতে কাতার থেকে এলএনজি কিনতেছে প্রতি ইউনিট $9.5। আর আমেরিকান এলএনজি কিনে বাংলাদেশ পর্যন্ত পৌঁছাতে জাহাজ ভাড়া এবং রিগ্যাসিফিকেশন খরচ যোগ হলে তার দাম গিয়ে দাঁড়ায় $9 থেকে $11 মধ্যেই। মানে আমেরিকান এলএনজি বাংলাদেশে এলে মোটামুটি একই দাম পড়বে, কিন্তু আমাদের স্বাধীনতা থাকবে না, কারণ দামাদামি করতে পারবো না আমরা, যেহেতু এটা কিনতে বাধ্য। দ্বিতীয়ত, বাংলাদেশকে কিনতে হবে $3.5 বিলিয়ন আমেরিকান কৃষি পণ্য। এর মধ্যে আছে প্রতি বছর 7 লাখ টন গম। গম কিন্তু আমরা নিয়মিতভাবেই বাইরে থেকে আমদানি করি। এবার সেই আমদানিটা করতে হবে আমেরিকা থেকে। সমস্যা কোথায়? সমস্যা দামে। 2025 সালের শেষ দিকে বিশ্বব্যাপী আমেরিকান গম প্রতি টন বিক্রি হয়েছে $311, আর ইউক্রেনের গম বিক্রি হয়েছে $230, ফ্রান্সের গম বিক্রি হয়েছে $227 করে। অর্থাৎ ইউক্রেনের গম আমেরিকার তুলনায় টন প্রতি $81 সস্তা। বাংলাদেশকে যদি বছরে 7 লাখ টন আমেরিকান গম কিনতে হয়, তাহলে প্রতি বছর ইউক্রেনের তুলনায় বাড়তি খরচ করতে হবে আমাদের $5.67 কোটি। তার মানে আমাদের যে প্রায় $10 বিলিয়ন সমপরিমাণ রপ্তানি পণ্য পোশাক, এইটার বাণিজ্য ঠিক রাখার জন্য বছরে আমাদেরকে প্রায় $6 কোটি অতিরিক্ত খরচ করতে হচ্ছে। উল্লেখ্য যে 2025 সালের অক্টোবরেই কিন্তু বাংলাদেশ সরকার সরকারি বেসরকারি চুক্তিতে 2,20,000 টন আমেরিকান গম কিনেছিল, মূলত ট্রাম্পের এই শুল্ক চাপ কমানোর জন্য। আর এখন এটাই বাধ্যতামূলক হয়ে গেছে। আবার ওইদিকে আমেরিকার কাছ থেকে
$1.25 বিলিয়ন সয়াবিন কিনতে হবে। সয়াবিনের ক্ষেত্রেও একই কথা, বাংলাদেশ আগে ব্রাজিল এবং আর্জেন্টিনা থেকে সস্তায় সয়াবিন কিনতো, কারণ দক্ষিণ আমেরিকার সয়াবিন আমেরিকার চাইতে সাধারণত প্রতি টনে $5 থেকে $15 পরিমাণ সস্তা, যার ফলে $1.25 বিলিয়ন সয়াবিন আমেরিকা থেকে কিনতে গেলে আমাদের বাড়তি খরচ করতে হবে প্রায় কয়েক মিলিয়ন ডলার। এর সাথে আমেরিকার কাছ থেকে আমাদের সামরিক সরঞ্জাম কেনা বাড়াতে হবে এবং অন্য দেশ থেকে এগুলো কেনা কমাতে হবে, এইটাও কিন্তু চুক্তিতে আছে। মানে চুক্তি মতে বাংলাদেশকে বেশি টাকা খরচ করে হলেও বেশ কিছু আমেরিকান পণ্য কিনতেই হবে। পঞ্চমত, জাতীয় নিরাপত্তা ধারা। চুক্তি মতে আমেরিকা যদি কোনো দেশের বিরুদ্ধে নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়, আলোচনার পর বাংলাদেশকেও পরিপূরক বিধিনিষেধমূলক ব্যবস্থা নিতে হবে। উদাহরণ দিয়ে বুঝাই বলি, তাহলে সহজেই বুঝতে পারবেন। ধরেন আমেরিকা চীনের কোনো কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিল, বাংলাদেশে হয়তো সেই চীনা কোম্পানির বিনিয়োগ আছে, কারখানা আছে, কিন্তু চুক্তি অনুযায়ী বাংলাদেশকেও সেই আমেরিকান নিষেধাজ্ঞার সাথে মিল রেখে পদক্ষেপ নেওয়ার জন্য চাপ আসবে। যেহেতু বাংলাদেশ সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তাই এইটা ফলো করা কিন্তু কিছুটা কঠিন হবে। তবে ইতিমধ্যেই কিন্তু একবার আমেরিকার নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার জাহাজ ভুল করে বাংলাদেশে চলে আসছিল, তখন বাংলাদেশ কিন্তু সেইটা আমাদের বন্দরে ভিড়তে দেয় নাই, আমেরিকার সাথে সম্পর্ক চলে যাওয়ার ভয়ে। তার মানে এই ধরনের প্র্যাকটিস আমরা আগেই করেছি, আর এখন সেইটা এই চুক্তির ভিতরে যুক্ত হচ্ছে খুব ভালোভাবেই। এবং এই লাইন থেকে আরেকটা উদাহরণ দেই, বাংলাদেশের বন্দর, টার্মিনাল, লজিস্টিক সিস্টেমে এমন সব প্রযুক্তি ব্যবহার করতে হবে যেটা আমেরিকার কাছে নিরাপদ। মানে চীনা প্রযুক্তি যেমন হুয়াওয়ে বা অন্য কোনো চীনা কোম্পানির পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম যদি বাংলাদেশ ব্যবহার করতে যায়, তবে বাংলাদেশের উপর আমেরিকা থেকে চাপ আসতে পারে। ষষ্ঠত, পারমাণবিক ধারা। চুক্তি মতে বাংলাদেশ এমন কোনো দেশ থেকে পারমাণবিক রিয়েক্টর, জ্বালানি রড বা সমৃদ্ধ ইউরেনিয়াম কিনতে পারবে না যে দেশকে আমেরিকা তার স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ মনে করে। দেখেন, বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে কিন্তু রাশিয়ার রোজাটমের সহায়তায়। রাশিয়া স্পষ্টভাবেই আমেরিকার সেই ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে। তবে এই জায়গায় আমাদের রক্ষা হচ্ছে, চুক্তিতে আগে সম্পাদিত চুক্তির জন্য ছাড়ের কথা বলা আছে, তাই আপাতত আমাদের সমস্যা হচ্ছে না। কিন্তু ভবিষ্যতে জ্বালানি নবায়ন বা রিয়েক্টর সম্প্রসারণের ক্ষেত্রে আসলে কি হবে সেটা নিয়ে কিন্তু কেউ কেউ অনেক বেশি চিন্তিত। মানে চুক্তির মূল জায়গাটা আলোচনা করলে বোঝা যায় যে যেহেতু বাংলাদেশ আমেরিকায় প্রচুর রপ্তানি করে, সেই গ্যাপ পূরণ করার জন্য অন্য দেশ থেকে পণ্য কেনার পরিবর্তে আমেরিকা তাদের দেশ থেকে পণ্য কিনতে বলতেছে আমাদেরকে। আর এই পণ্যের মধ্যে সামরিক সরঞ্জাম এবং কৃষি দুইটাই আছে। এর মাধ্যমে যেহেতু আমেরিকার সাথে সম্পর্ক স্থাপিত হবে, তাই বিশ্বে আমেরিকা যাদেরকে শত্রু মনে করে তাদেরকে বাংলাদেশও যাতে শত্রু মনে করে এমনটা বলা হচ্ছে। আর আমেরিকা থেকে পণ্য কিনতে গিয়ে কিছু অর্থ আমাদের বেশি খরচ হয়ে যাচ্ছে, এটাই মেন সমস্যা। তবে চুক্তি অনুযায়ী এইটা আমাদের পোশাক শিল্প রক্ষার জন্য একটা ইনভেস্টমেন্ট হিসেবে কিন্তু ধরা যেতে পারে। তবে ঝামেলা হচ্ছে পুরো চুক্তিটাতে আসলে আমেরিকাই কিন্তু চালকের আসনে। আর সত্যি কথা বলতে, এইরকম একটা শক্তিশালী দেশের সাথে চুক্তি করবো আমাদের দেশ, আর সেইখানে চালকের আসনে থাকবে তারা, এটাই তো স্বাভাবিক। নাকি আপনি আমেরিকার সাথে চুক্তি করে বাংলাদেশকে চালকের আসনে রাখতে চান? এটা কি সম্ভব? তারপরেও চুক্তির এখন কয়েকটা ভাষা নিয়ে একটু কথা বলি। দেখেন, আইনে চুক্তিতে শ্যাল মানে বাধ্যতামূলক, উইল মানে ইচ্ছাধীন। আর এই পার্থক্যটা জানলে পুরো চুক্তির একপাক্ষিকতা সম্পর্কে বোঝা যায়। কারণ 32 পৃষ্ঠার মূল চুক্তিতে বাংলাদেশ শ্যাল মানে বাংলাদেশ বাধ্যতামূলকভাবে করবে এই শব্দ আছে 131 বার, আর দ্য ইউনাইটেড স্টেটস শ্যাল মানে আমেরিকা বাধ্যতামূলকভাবে করবে এইটা আছে মাত্র 6 বার। আবার কোন কোন বিষয়ের বেলাতে এইটা বলা আছে সেইটা দেখলেও কিন্তু একটা পার্থক্য বোঝা যায়। বাংলাদেশের বাধ্যবাধকতাগুলো মূলত সুনির্দিষ্ট, সংখ্যাভিত্তিক এবং পরিমাপযোগ্য, আর আমেরিকার বাধ্যবাধকতাগুলো অস্পষ্ট, যেমন কাজ করবে, চেষ্টা করবে, এই ধরনের। মানে আমেরিকারটা আমাদের উপর শক্তভাবে চাপানো হয়েছে, আর আমাদেরটা আমেরিকার উপর হালকা করে চাপানো হয়েছে। সেই সাথে শাস্তির ধারাটা দেখলে আরো দেখা যায় যে বাংলাদেশ কোনো শর্ত না মানলে আমেরিকা আবারও 37% শুল্ক আরোপ করতে পারবে, আর আমেরিকা না মানলে বাংলাদেশ শুধু আলোচনা চাইতে পারবে, প্রতিকারের কোনো পথ আমাদের হাতে নাই। কারণ বিটার ট্রুথ কি জানেন? আমাদের অর্থনীতির প্রধান স্তম্ভ তৈরি পোশাক শিল্প আমেরিকার বাজারের উপর নির্ভরশীল। ওরা চাইলে বাংলাদেশকে পাশ কাটিয়ে অন্য দেশ যেমন ভারত, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া ইত্যাদি দেশ থেকে পোশাক কিনতে পারবে, কিন্তু বাংলাদেশ চাইলেও আমেরিকার মতো এত বড় একটা বাজার সহজে অন্য জায়গায় পাবে না। যে পর্যন্ত বিকল্প বাজার বাংলাদেশ তৈরি করতে না পারবে, সে পর্যন্ত বাংলাদেশ আপার হ্যান্ডে থাকতে পারবে না। যেই কারণে আমাদের এই বাণিজ্য টিকিয়ে রাখতে আমরা এতগুলো শর্ত মেনে নিচ্ছি, যার বেশ কিছু শর্ত কিন্তু লাভজনক নয়।
আর মেনে না নিলে কি হবে, ওরা আমাদের পোশাক কিনবে না, আর আমাদের পোশাক না কিনলে এই শিল্পে কর্মরত আমাদের প্রায় 40 লক্ষ মানুষের কাজ নিয়ে সংখ্যা তৈরি হবে, অর্থনীতি বসে যাবে। আমার দৃষ্টিতে এই চুক্তির পেছনে এটাই মেন কারণ। কারণ দেশের এই পরিস্থিতিতে অর্থনীতি টিকিয়ে রাখতে আমাদের পোশাক শিল্পে কোনো আঘাত আসতে দেওয়া যাবে না। আর ট্রাম্পের পাল্টা শুল্ক নীতি এইরকম একটা আঘাত, সেই আঘাত এই চুক্তির মাধ্যমে মোকাবেলা করা ছাড়া আসলে আর কোনো অপশন আমাদের হাতে নাই। তবে অপশন তৈরি হলে আমরা এই চুক্তি থেকে বেরিয়ে আসব। এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখি, এই ধরনের চুক্তি আমেরিকা অন্য যাদের সাথে করেছে তাদের ব্যাপারে একটু খোঁজ খবর নিয়ে চলেন। আমেরিকা এই ধরনের চুক্তি আগেও করেছে, মালয়েশিয়া এবং কম্বোডিয়ার সাথে করেছে 2025 সালের অক্টোবরে, এল সালভাদর এবং গুয়েতামালার সাথে করেছে 2026 সালের জানুয়ারিতে, আর্জেন্টিনার সাথে করেছে ফেব্রুয়ারিতে। কাউন্সিল অন ফরেন রিলেশনসের বিশ্লেষণে বলা হচ্ছে এই চুক্তিগুলো হাইলি অ্যাজাইমেট্রিক্যাল, অর্থাৎ একপাক্ষিক। মূলত সবাই চুক্তিটা করেছে পাল্টা শুল্ক নীতির বিপরীতে গিয়ে, এবং এই দেশগুলো সবাই কিন্তু কম বেশি আমেরিকার উপর নির্ভরশীল। তো চুক্তিগুলোর পরে কি হয়েছিল? কম্বোডিয়া ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সস্তা সোলার প্যানেল রপ্তানিকারক। 2023 সালে কম্বোডিয়া আমেরিকায় প্রায় $2.4 বিলিয়ন সোলার প্যানেল রপ্তানি করেছিল। কিন্তু বাইডেন এবং ট্রাম্প দুই প্রশাসনই সোলার পণ্যের উপর ব্যাপক পরিমাণে শুল্ক আরোপ করলে কম্বোডিয়ার রপ্তানি 2025 সালের প্রথম 9 মাসে মাত্র $6 মিলিয়ন নেমে আসে। মানে কোথায় 2.4 বিলিয়ন আর কোথায় মাত্র 6 মিলিয়ন, মানে পতন হয় 99.9%। আর এই বিপর্যয়ের পরেই কিন্তু কম্বোডিয়া চুক্তি করতে বাধ্য হয়। কলম্বিয়া ইউনিভার্সিটির এনার্জি পলিসি সেন্টার বলছে এই চুক্তি কম্বোডিয়ার অর্থনৈতিক এবং জাতীয় নিরাপত্তা স্বার্থকে আমেরিকার অধীনস্থ করে দিয়েছে। 49% শুল্ক থেকে 19% আনতে কম্বোডিয়া যা দিয়েছে তার মধ্যে আছে আমেরিকার রপ্তানি নিয়ন্ত্রণ সরাসরি মেনে চলা, তৃতীয় দেশের পণ্যের উপর আমেরিকার মতো করে শুল্ক আরোপ করে দেয়া, এবং আমেরিকার বিমান কেনার প্রতিশ্রুতি। মানে সোলার প্যানেলের রপ্তানি ঠিক রাখতে অনেক কিছু দিয়েছে তারা। আর এই কম্বোডিয়ার সোলার প্যানেল রপ্তানির বিপর্যয়ের মতো আমাদের পোশাকেও কিন্তু বিপর্যয় আসতে পারত। দ্বিতীয়ত, মালয়েশিয়াও কিন্তু আমেরিকার সাথে এমন চুক্তিতে গিয়েছে। মালয়েশিয়ার ভোক্তা সংগঠন সিএপি এবং পরিবেশ সংগঠন এসএএম যৌথভাবে বলেছে এই চুক্তি মালয়েশিয়ার সার্বভৌমত্বকে বিপন্ন করছে। পাবলিক সিটিজেন সংগঠনের বিশ্লেষণ অনুযায়ী আমেরিকার সাথে চুক্তির ফলে মালয়েশিয়া তার নিজের খনিজ সম্পদ রপ্তানিতে বিধিনিষেধ দিতে পারবে না। মানে আমেরিকা ইচ্ছা মতো খনিজ কাঁচামাল নিয়ে যাবে মালয়েশিয়া থেকে। যেই খনিজ কাঁচামাল দিয়ে মালয়েশিয়ারই উন্নয়ন হওয়ার কথা ছিল তার বড় অংশ এখন আমেরিকা নিয়ে যাবে। তারপরেও মালয়েশিয়া কিছু সুবিধা পেয়েছে আসিয়ানের সদস্য হওয়ার কারণে। তার সার্ভিস সেক্টরে বেশ কিছু ছাড় তারা পেয়েছে আসিয়ান চুক্তির আওতার কারণে। আর বাংলাদেশের পেছনে এইরকম কোনো শক্ত আঞ্চলিক জোট নাই। ওদিকে ইন্দোনেশিয়াও কিন্তু আমেরিকার সাথে একটা অনুরূপ চুক্তির আলোচনায় আছে, কিন্তু কলম্বিয়া ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী আমেরিকা ইন্দোনেশিয়ার উপর এমন কিছু বিষাক্ত শর্ত চাপাতে চেষ্টা করেছে যেগুলো ইন্দোনেশিয়া সরাসরি প্রত্যাখ্যান করেছে অর্থনৈতিক সার্বভৌমত্বের যুক্তি দিয়ে। অন্য দেশগুলো যেটা পারেনি, মাঝারি আকারের ইন্দোনেশিয়া সেটা করতে পেরেছে, কারণ তাদের বাজার, সম্পদ এবং ভূরাজনৈতিক গুরুত্ব অনেক বেশি। ইন্দোনেশিয়া জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ, তাদের নিজস্ব এমন কিছু খাত আছে যেটা আমেরিকার উপর নির্ভরশীল না। যাই হোক, আশা করি চুক্তির মূল জায়গাটা এবং যুক্তিগুলো ধরতে পেরেছেন। এবার আরো স্ট্রেট কাট উপায়ে বাংলাদেশের কিছু সুবিধা অসুবিধা বলি। দেখেন, বাংলাদেশের সবচেয়ে বড় লাভ হচ্ছে মূলত পোশাক রপ্তানিটা বাঁচানো, যেটা না বাঁচাতে পারলে এই মুহূর্তে আমাদের অর্থনীতি আসলে ভেঙে পড়তো। যদি পাল্টা শুল্ক 37% আরোপ করা হয়, তবে এই অঞ্চলের প্রতিযোগী সকল পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশের পোশাকে শুল্ক হয়ে যাবে সবচেয়ে বেশি। ফলে পোশাকের অর্ডার অন্যদিকে চলে যাবে, কারণ আমাদের পোশাকের নিজস্ব কোনো ব্র্যান্ড নাই। সস্তা দামের জন্যই মূলত আমাদের পোশাক মানুষ কেনে। শুল্কের ফলে দাম বেড়ে গেলে এইটা তারা আর কিনবে না। সেখানে 37%-এর বদলে 19%, মানে আশেপাশের দেশগুলোর সাথে প্রতিযোগিতামূলক একটা অবস্থানে আমরা থাকতে পারতেছি। কোনো বিশেষজ্ঞ তো মনে করতেছেন যে এই চুক্তির ফলে ভারত এবং চীন থেকে বাংলাদেশের দিকে প্রায় $2 বিলিয়ন পর্যন্ত অর্ডার ছুটে আসতে পারে। কারণ তুলনামূলকভাবে দেখলেই বুঝতে পারবেন যে ভিয়েতনামের পাল্টা শুল্ক 20%, চীনের 30%-এর উপরে ভারতের 18%, সেখানে বাংলাদেশ 19% শুল্ক নিয়ে মোটামুটি একটা প্রতিযোগিতামূলক জায়গাতেই এখনো আছে। এইটা আমাদের জন্য একটু পজিটিভ ব্যাপার। আর ক্ষতিকর ব্যাপারগুলো কি? প্রথমত, আমেরিকার 6000-এর বেশি পণ্যে শুল্ক ছাড় দেওয়ায় দেশীয় কৃষি এবং শিল্প সরাসরি প্রতিযোগিতার মধ্যে পড়ে যাবে। বাংলাদেশের দুগ্ধ খাত
পোল্ট্রি, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে। দ্বিতীয়ত, বাধ্যতামূলক ক্রয়ের কারণে বাড়তি খরচ হবে। আন্তর্জাতিক বাজারে ওই একই পণ্য কিছুটা কম মূল্যে পাওয়া গেলেও আমেরিকা পণ্য কিনতে গেলে আমাদেরকে অতিরিক্ত খরচ বহন করতে হবে, যেটা মূলত সরকার এবং জনগণেরই টাকা। তৃতীয়ত, কৌশলগত স্বায়ত্তশাসন হারানো। বাংলাদেশ এখন চীনের সাথে কোনো বড় আর্থিক চুক্তি করলে আমেরিকা এই বাণিজ্য চুক্তি বাতিল করে দিতে পারবে। এটার মানে হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে আমেরিকার একটা অলিখিত ভেটো ক্ষমতা তৈরি হয়ে গেল। একটা বাস্তব উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা আরো বুঝতে পারবেন যে বাংলাদেশ যদি চীনের সাথে ডিজিটাল সিল্ক রোডের আওতায় ডেটা শেয়ারিং চুক্তি করে ফেলে এবং আমেরিকা যদি মনে করে যে এইটা আমেরিকার স্বার্থের বিরুদ্ধে, তাহলে আমেরিকা এই বাণিজ্য চুক্তি বাতিল করে আবারও 37% শুল্ক আরোপ করতে পারবে। তখন আবারও কিন্তু আমাদের গার্মেন্টস শিল্পটা জিম্মি হয়ে পড়বে। এই জন্য আগামী কয়েক বছরের মধ্যেই বাংলাদেশকে আমেরিকার বিকল্প বাজার খুঁজে বের করতে হবে এবং পোশাক শিল্পের বাইরে সম্ভাবনাময় অন্যান্য সেক্টরকে তুলে আনতে হবে। এক কথায়, অর্থনীতির জন্য আমেরিকার উপর আমাদের নির্ভরতা কমাতে পারলেই এই চুক্তি থেকে বাংলাদেশ বেরিয়ে আসতে পারবে, যেটা এখন আপাতত সম্ভব না। যাই হোক, আমার জায়গা থেকে এই চুক্তির এদিক সেদিক সব দিক নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয় বিবেচনায় সকল রাজনৈতিক দলই কিন্তু এই চুক্তির পক্ষে, কারণ তারা কেউই এইটা নিয়ে কথা বলছে না, কেউই এটার বিরোধিতাও করছে না। এখন দেখা যাক সামনের সময়ে কোনো চেঞ্জ আসে কিনা। তো এই চুক্তির ব্যাপারে আপনাদের মতামত কি সেটা একটু কমেন্টে জানান, এবং পুরো ব্যাপারটা ঠিকঠাক বুঝতে পেরেছেন কিনা এবং বোঝার পর আপনার কাছে কি মনে হয়েছে সেটাও কমেন্ট করে জানান। দেখতে থাকি আপনার চিন্তা আমার চিন্তা কতটা মেলে।